হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমাদের দুটো দুর্দান্ত ভয়ের ঘটনা আছে। হ্যাঁ, তোমরা মানসী সিনহার যে থাম্বনেলে ফটোটি দেখেছো, আজকে ওনারও কিন্তু দুটো ভৌতিক অভিজ্ঞতা আছে। সবাই সাথে থাকো। প্রত্যেক দিনের মতো তোমাদের আবারও মনে করিয়ে দেব, যারা যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, করে নাও, সাথে থেকো। ভালো লাগলে তোমাদের আত্মীয় পরিজন প্রিয়জনকে অবশ্যই ঘটনাগুলো শেয়ার করবে, কারণ এখানে কিন্তু কোনো বানানো গল্প তোমাদের সাথে শেয়ার করা হয় না। প্রথম যে ঘটনাটা আমি তোমাদের বলবো, এই ঘটনাটা এক বোনের সাথে এখনো পর্যন্ত হয়ে আসছে। তারপর আমি আমার স্বামীকে ফোন করি, তখন বাজে 12:30 একটা রাত। আমি বলি, দেখো ঘরে এরকম হচ্ছে। তো আমাকে বললো যে ঠিক আছে, তুমি চুপচাপ ঘুমিয়ে পড়ো। আমি সেই মতন ঘরের সব লাইট ফাইট জ্বালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। আমার স্বামীকে বললাম, কিন্তু সে গা করলো না কথাটায়। আবার কয়েকদিন পর, এই 15 পর আমার স্বামী আবার গেল। আমার ছেলেও যেত, আমার ছেলে বড় বড় অবশ্য 15-16 বছরের হবে। আবার গেল বাপ বেটা দুজনে মিলে। তখন আমি আবার একা ছিলাম ঘরে। বেশ আমি ঘুমাতে পারছি। নানাভাবে বাড়ির লোকের কণ্ঠ করে তাকে ডাকে। সে যখন একা বাড়িতে থাকে, কি হয় তার সাথে, কে করে এরকম? তাকে চারটে বাড়ি ছাড়তে হয় কেন? যদি পারি তার ভয়েসটাও আমি দিয়ে দেবো। আর সেই বোন ঘটনাটা কালকেই আমাকে শেয়ার করেছে। সেই বোনের ঘটনাটা আমি নিয়েছি, কারণ ঘটনাটা শুনে আমার মনে হয়েছে যে ঘটনাটা সত্যি নেবার মতো। তো চলো, এবার আমরা কথা না বাড়িয়ে আজকে ঘটনায় যাব। বোনের নামটা আমরা এখানে হাইড রাখছি। বোন নামটা বলতে ইচ্ছুক না, তবে ঘটনাটা মধ্যপ্রদেশে ঘটে। বোন কিন্তু বাঙালি। তার হাজবেন্ড জবের সূত্রে তাকে মধ্যপ্রদেশ থাকতে হয়। বোন প্রথমে বলে, দিদি ভাই, মধ্যপ্রদেশে যেখানে আমার হাজবেন্ড চাকরি করত, ওখানে একটা ভাড়া বাড়ি আমরা প্রথম নিই। সেই ভাড়া বাড়িতেও কিছু অঘটন ঘটতো, মানে অদ্ভুত কিছু ওই বাড়িতেও আমার সাথে হতো। যখন আমি বাড়ির যিনি মালিক ওনাকে বললাম, উনি তখন আমাকে বলল, ভালো যদি না লাগে বাড়ি ছেড়ে দাও, আমার বাড়িতে এরকম কোনো কিছু নেই। তবে কিন্তু সেই বাড়ির যে মালিক, সেও ভালো করে জানে যে তার বাড়িতে কিছু একটা আছে। কিন্তু ওই যে কারোর যদি সন্তান খারাপ হয়, কারোর যদি বাড়ি খারাপ হয়, কারোর যদি নিজের কোনো দোষ থাকে, সে কিন্তু নিজের মুখে কখনোই বলে না। তখন তারা ওখান থেকে বাড়িটা ছেড়ে আরেকটি অন্য ভাড়া বাড়িতে যায়। যখন সেই বাড়িতে যায়, বোনের প্রচণ্ড শরীর খারাপ হয়। এতটা শরীর খারাপ হয়, বোন এখন নার্ভের পেশেন্ট হয়ে গেছে। কালকে যখন কথা বলছে, ভয়েস করে যখন ঘটনাটা পাঠায়, রীতিমতো ওর গলাটা কাঁপছে। ও কথাও বলছে খুব কষ্ট করে, সাথে কাজ করতে পারে না, হাঁটা চলা সেরকমভাবে করতে পারে না, সেরকমভাবে কথাও বলতে পারে না। ওর নার্ভের প্রবলেমটা কিন্তু এমনি এমনি হয়নি। এই নার্ভের প্রবলেমটা হওয়ার মধ্যেও কিন্তু ভৌতিক একটা ছোঁয়া আছে। ঘটনাটা কি ঘটে? যখন দ্বিতীয় বাড়িতে যায়, দ্বিতীয় বাড়িতেও বোনের শরীর প্রচণ্ড খারাপ হয়, প্রচণ্ড খারাপ হয়। স্বামীকে বললে স্বামী সেরকম অর্থে কথাটা কানে দেয় না, কারণ সে সকালবেলা বেরিয়ে যায়, আবার সে রাতের বেলা বাড়ি ফিরে। বোনের কিন্তু একটি ছেলেও আছে। ছেলের বয়স ওই সময় তখন 12-13 বছর বয়স। এখন ছেলে যথেষ্ট বড় হয়ে গেছে। বোন বলে, দিদি ভাই, ওই বাড়ি থেকেও সেম একটা অদ্ভুত গন্ধ পেতাম। বাড়ির মধ্যে কেউ না থাকলেও আমার রুমে আমি একা দুপুরবেলা শুয়ে রয়েছি, বা কোনো কাজ করছি, বা ধরো রান্নাঘরে দাঁড়িয়ে বাসন মাজছি কি খাচ্ছি, মনে হতো
ওই ঘরে আমি ছাড়াও অন্য কোনো কিছুর একটা প্রস্তুতি আছে, অন্য কোনো কিছুর একটা উপস্থিতি আছে। মনে হতো কেউ যেন আমার চারপাশে আমাকে না লক্ষ্য করছে, কেউ যেন হাঁটাহাঁটি করছে। এই জিনিসগুলো আমার সাথে কিন্তু ঘটতে থাকে। তখনও কিন্তু আমার নার্ভের যেই প্রবলেমটা এতটাও কিন্তু হয়নি। রাতের পর রাত ঘুম হতো না, প্রচণ্ড শরীর খারাপ, কোনোভাবে শরীর ভালোই হয় না। ডাক্তার দেখায়, ডাক্তারের পর ডাক্তার দেখায়, ডাক্তার ওষুধ দিচ্ছে, সময় মতো ওষুধ নিচ্ছে, কিন্তু তারপরেও তার সেম জিনিস হয়েই যাচ্ছে। সে তার বাড়ির যে মালকিন তাকে বলল যে আপনার বাড়িতে কি এরকম কোনো কিছু কোনো সময় ঘটেছিল? আমার না আপনার বাড়িতে একটু ভয় ভয় লাগে। বোনটি বলে, দিদিভাই, হয়তো মানুষে ভাববে যেটা আমার মনের মানসিক রোগ। অনেকে ভাববে যে আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি, যেখানে যাই, যেই বাড়িতে যাই, সেখানেই কি আমার সাথে এরকম হয়? আমার হাজবেন্ড আমার উপর এতটা বিরক্ত হয়ে গেছিল, আমাকে বলতো এবার তো কলকাতায় ফিরে যেতে হবে, কারণ তোমার জন্য কোনো জায়গায় তো থাকতেই পারবো না, তুমি যেখানেই যাও না কেন তুমি সেখানেই বলো কিছু না কিছু আছে। কিন্তু বোন বলে, দিদিভাই, ঘটনাটা আমার সাথে ঘটছিল, আমি বোঝাবো কি করে? ঘটনাটা আমার সাথে ঘটছে, আমি তো জানি। আমি মিথ্যে বলছি না দিদিভাই, আমি মিথ্যে বলছি না। সেই বাড়ির মালিক আমাকে বলল যে একটা কাজ করো, অন্য ঘর থেকে চলে যাও, এখানে এইসব কিছু নেই। সেই বাড়িটাও তারা ছেড়ে দেয়। তার স্বামী বলল, আমি কি লোকের সাথে মারপিট করতে যাব নাকি? বাড়িওয়ালা বাড়িয়ালির সাথে কি ঝামেলা করতে যাব তোমার জন্য? যদি তারা তোমার পাস্ট, যদি অন্য বাড়ির খোঁজ নেয়, তুমি সেই বাড়ি তো ভূত প্রেত বলে ছেড়েছো, তাহলে পরে আর একটা বাড়ি এইটাও ছাড়ছো। তারপর আরও একটি বাড়ি, বলে আরেকটি বাড়িতে যাই দিদিভাই, সেই বাড়িতেও আমার সাথে সেরকম হয়। অদ্ভুত লাগছে শুনতে দিদিভাই, আমি জানি না এর উৎস কোথা থেকে ছিল। এটা কি প্রথম থেকেই কেউ কি আমার সাথে ছিল? আমি কিচ্ছু জানি না। ওই বাড়িতে আমার সাথে সেম জিনিস হতো। রান্না বান্না করে আমি খেতে পারতাম না, রাতের বেলা শুতাম না দিদিভাই, সারা রাত তো ঘুম হতো না, ভোরবেলা উঠে না আমি চলতে পারতাম না, হাঁটাচলা করতে পারতাম না। কিছু ভিডিও আছে, যদি ভিডিওটা ও আমাকে পোস্ট করে আমি ভিডিওটাও তোমাদের দেব, ওর কাছে ভিডিওটা আছে, ও বলেছে ওর হাজবেন্ডের ফোনে আছে, যদি ভিডিওটা পায় আমি সেটাও দেবো। ওর মধ্যে কোনো একটা জিনিস আসতো, তৃতীয় বাড়িতেও থাকতে পারেনি। চতুর্থ বাড়িতে যখন যায়, 4 নম্বর বাড়ি, সেই বাড়িটা একটা মুসলিম বাড়ি ছিল। বলে, দিদিভাই, ওই বাড়িতে 4 তলা বাড়ি, আমরা নিচে থাকতাম, দোতলায় মালকিনরা থাকতো, 3 তলায় ছিল, যে 3 তলায় না দুটো মুসলিম মানে ফ্যামিলি ভাড়া থাকতো, পরিবার আর কি। তো আমি যেহেতু কলকাতার বাঙালি মেয়ে, আমি সন্ধ্যা হলে পারেই একটুখানি ধুনো দেখাতাম। আমার সাথে তো এই জিনিসগুলো ঘটতো, আমি তো কাউকে বলে বোঝাতে পারতাম না। আমি সন্ধে দিতাম, পুজো দিতাম। একদিন ছাদে আমি ধুনো দেখাতে গেছি, আমাকে একটা মুসলিম মেয়ে আমাকে বলল, কি রে দিদি, কোথায় গেছিলিস? আমি বললাম, এই ছাদে একটু ধুনো দিতে গেছিলাম। একসাথে থাকতে থাকতে একটা মানে পরিচয় হয়ে যায়, তো সেই মেয়েটাও মুসলিম, মেয়েটাও ওকে তুই বলতো, এই বোনও ওকে তুই বলতো। তখন বলছে যে ছাদে যাবি না, ছাদে যেতে না করেছে না, ছাদে যাবি না। মালকিন বলেছিল যে তোমরা জামা কাপড় যা শোকানোর হবে নিচে জায়গা আছে, ওখানে মিলবে, নালে পারে তোমাদের যে ব্যালকনি আছে, ব্যালকনিতে জানলায় ওখানে মিলবে, কিন্তু ছাদে উঠবে না, ছাদে উঠবে না। যখন নিচে তার সমস্যা হচ্ছে, নিচের ঘরটা একদম গ্রাউন্ড ফ্লোরে 4 তলার যখন থাকতো, তখন সেই যে মুসলিম মালকিন সে বলল, তাহলে তুমি একটা কাজ করো, 4 তলায় মানে চিলেকোটা ঘরের নিচে একটা ঘর ছিল, বললো ওখানে তুমি তোমার হাজবেন্ড চলে যাও, এখানে তোমাদের জলের একটু সমস্যা হচ্ছিল জলের, তার জন্য তাদেরকে 4 তলায় পাঠিয়ে দেয়। তার উপরে চিলেকোটা ঘর, ছাদ। 4 তলায় যখন পাঠায়, বোন বলে, দিদিভাই, ওই যেখানে 4 তলায় আমার রুমটা দেয়, ঠিক তার সামনে না একটা রুম ছিল, সেখানে একটা ব্যাচেলার ছেলে থাকতো। প্রায় সে ব্যাচেলার ছেলেটা আমাকে দেখতো,
আমিও কাজ করতাম, আমার হাজবেন্ড চলে যেত, ছেলে স্কুল চলে যেত, আমিও ছেলেটাকে দেখতাম, ছেলেটাও আমাকে দেখতো, কোনোদিন কথা হয়নি। আমাকে সেই মুসলিম মেয়েটা বলল যে উপরে কখনো উঠবি না, উপরে কখনো যাবি না, কারণ বলেছে না উপরে না যেতে। তো সেরকমই আমি রাতের বেলা, দিনের বেলা, দুপুর বেলা যখনই আমি বাড়িতে একা একা থাকতাম, তখন না আমাকে আমার হাজবেন্ড ডাকতো, আমার নাম করে আমার হাজবেন্ড ডাকতো, এই দরজা খোলো, কি হলো দরজা খোলো, দুবারের বেশি 3বার আর ডাকতো না। আবার আমার ছেলে কখনো কখনো এসে ঠিক 3:30 4টের সময় যখন ওর স্কুল থেকে আসে বাড়ি, তখন এসে আমার ছেলে আমাকে বলতো, ওমা দরজাটা খোলো তো। আমি ছুটতে যেতাম, যখনই আমার হাজবেন্ডের আমি গলার আওয়াজ পেতাম ছুটে যেতাম, যখন ছেলের ডাক শুনতাম ছুটে যেতাম, দরজা খুলে দেখতাম আরে কেউ তো নেই, কেউ নেই, কেউ নেই। এরকম ওই বাড়িতে আমার সাথে প্রত্যেক দিন দিদি ঘটতো, প্রত্যেক দিন। রাতের বেলা এত গায়ে ব্যথা হতো, কেউ যেন ধরে আমাকে ঝাঁকুনি দিত। বিশ্বাস করবে না, আজও আমার সাথে এই জিনিসগুলো ঘটে। প্রত্যেক দিন আমার সাথে, দিন বলে না, রাতের বেলাও এরকম হতো, কেউ যেন ধরে আমাকে ঝাঁকাতো। যখন আমার হাজবেন্ড আমাকে বলল, না এরকম করে তোমার প্রত্যেক দিনের ঝামেলা আমি আর সহ্য করতে পারছি না, সকালবেলা যাবো তুমি এক কথা বলবে, রাতে তোমায় কেউ ধরে ঝাঁকায়, কেউ তোমায় ডাকে, তুমি ঘুমাতে পারো না, তুমি বাড়িতে যখন অফিস থেকে আসছি তখনও তুমি বলছো, এরকম করে না আর থাকা যায় না, তুমি একটা জায়গায় চলো আমার সাথে। ওই বাড়িতে যে মুসলিম মেয়েটা ছিল, সেই মেয়েটাই এক মুসলিম তান্ত্রিকের খবর দেয়, সেই মেয়েটাও সাথে যায়। যখন নিয়ে যায় তখন বোনকে দেখে সে তান্ত্রিক সবটা বলে, সেই যে মুসলিম ওঝা বা তান্ত্রিক যার কাছে নিয়ে যায়, সে তখন বলে যে আচ্ছা মনে হয় তোর চারপাশে কেউ যেন আছে। তখন বোন বলে যে হ্যাঁ আমার মনে হয়। বলছে মনে হয় যে তোকে কেউ ডাকছে, তুই দরজা খুলে দেখিস বাইরে কেউ নেই। বলছে হ্যাঁ বাবা, এটাও আমার মনে হয়, বাইরে যখন বেরিয়ে দেখি তখন দেখি কেউই তো নেই, এরকম প্রায় আমার সাথে হয়। তখন বলছে হ্যাঁ তোর সাথে একজন আছে যে তোর সাথে সহবাস করতে চায়। তখন বলছে সে কি? বলছে তোর সকালবেলা গা হাত পা খুব ব্যথা হয়, বলছে আমি উঠে হাঁটতে পারি না, সারা রাত কেউ ঝাঁকায়। তখন বলছে তুই সাবধানে থাকবি। তখন জল পোড়া, তেল পোড়া, কিছু তাবিজ এইগুলো দেয়, শরীরে সেই বোন ধারণও করে। তারপর বোন একদিন হঠাৎ সামনে থাকা যে মুসলিম ছেলেটা থাকতো, সেই ছেলেটা একদিন সকালবেলা ঘুম ভাঙে, ভোরবেলা ঘুম ভাঙে। যখন ঘুম ভাঙে তখন না ওর একটা ছোট্ট ঘর একা থাকতো, ওখানে তো সেরকম ঘর পাওয়া যায় না, প্রচুর ভাড়া। তো সেই ঘর থেকে অনেক ভোর, মানে অন্ধকার অন্ধকার থাকতে ছেলেটা তার ঘর থেকে বাইরে বেরোয়। বাইরে বেরিয়ে যখন চিলেকোঠার দিকে হঠাৎ তার চোখ যায় ছাদের ওইখানটা, দেখে একটা বেশ বিশাল লম্বা মহিলা রোগা পাতলা দাঁড়িয়ে রয়েছে, তার মুখটা এতটাই বিকট, সেই ছেলেটা দেখে জ্ঞান হারায়। যখন একটু দিনের আলো ফোটে তখন সবাই জিজ্ঞেস করে যে কি ব্যাপার, তুমি অজ্ঞান হয়ে গেছিলে কেন, কি হয়েছে তোমার সাথে? তখন ছেলেটা বলে যে আমি চিলেকোঠার ঘরের দিকে সকালবেলা ভোরবেলা উঠে আমি তাকিয়েছিলাম, আমি দেখি একজন লম্বা মহিলা, তার বিকট দৃশ্য সেটা দেখে সে জ্ঞান হারায়। তখন সেই বাড়ির মুসলিম মালকিন কি বলে জানো? সেটা শোনার জন্য আমরা কেউ কিন্তু তৈরি ছিলাম না। সে মালকিন বলে আমি তো ভাড়া যখন দিয়েছিলাম আমি তো তখন বলেই দিয়েছিলাম ছাদে কেউ উঠবে না, ওইদিকে কেউ তাকাবেও না, কেউ দিনের বেলাও যাবে না, জামা কাপড় সব তোমরা নিচে অথবা নিজেদের ঘরে মেলবে। কেন বলেছিলাম উপরে না উঠতে? কারণ 4তলার ওই চিলেকোঠার ঘরে একটা জিনকে বন্দি করে রাখা আছে, একটা জিন উপরে বন্দি আছে। এই যখন ঘটনাটা শোনে
বোন তখন ওখান থেকে সোজা কলকাতায় ব্যাক করে। সে কলকাতায় তার হাজবেন্ডের সাথে ওখানের কাজ ছেড়ে দিয়ে চলে আসে, কিন্তু বোন এখনো সেই জিনিসটা ফিল করে। তো দর্শক বন্ধুরা, এই যে ঘটনাটা তোমাদের এক বোনের শেয়ার করলাম, এই বোন কিন্তু বহু বছর ধরে আমার কিন্তু ঘটনাগুলো সব শোনে, কিন্তু কমেন্ট করে না। কালকে হোয়াটসঅ্যাপে ও আমার সাথে যোগাযোগ করে, দেন ঘটনাটা ওর শেয়ার করে, ওর লাইভের একটা সত্যি ভয়ঙ্কর ঘটনা, সাথে কিন্তু ও আমার কাছে হেল্পও চেয়েছে। অবশ্যই বোন, আমি জানি তুই আজকেও আমার ঘটনা শুনছিস, আর আমার বোনদের ভাইদের আমি তুই করেই কথা বলি, কারণ তোরা আমার খুব আপন। আমি তোর জন্য যতটা পারবো মায়ের আশীর্বাদ চেষ্টা করব পাঠানোর। তাহলে এবার আমরা যাব দ্বিতীয় ঘটনায়, যেই ঘটনাটা শোনার জন্য থাম্বনেল দেখে অনেকেই অপেক্ষা করে বসে আছো। সেই ঘটনাটা এবার আমি তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, আমরা যাকে থাম্বনেলে দেখছি উনি একজন জনপ্রিয় অভিনেত্রী, আর ওনার যে চরিত্র, যে রোল উনি যে প্লে করে, এতটাই মনে লাগে, এতটাই ভালো, সেটা বলার মতো কোনো ভাষা রাখেই না। কারণ ওনাকে চেনে না এরকম মানুষ আমার মনে হয় নেই, সত্যি কথা। হ্যাঁ, উনি হচ্ছে মানসী সিনহা। ওনার আজকে আমি ভৌতিক ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। আর এটা বলে রাখি, এই যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব, আমিও কিছু কিছু চ্যানেল ভিজিট করি, যে চ্যানেলগুলো আমার খুব প্রিয়, আমি শুনি, ওখানেও রিয়েল স্টোরি শোনানো হয়। তো এরকমই একটা খুব জনপ্রিয় নিউজ চ্যানেল থেকে শোনা ওনার একটা ইন্টারভিউ, সেখান থেকেই আমি ওনার অভিজ্ঞতা জানতে পারি। সেই অভিজ্ঞতাটা আমার এতটাই মনে লেগেছে, কারণ একটা সময় শুটিং ফ্লোরে আমিও অনেক অভিজ্ঞতা কিন্তু অনেকের শুনেছি, কারণ তোমরা জানো জি বাংলায় একটা সময় আমি শুটিং করতাম। তো সময়ের জন্য আমি এখন সেখানে সময় দিতে পারি না, আমার এখন এতটাই ব্যস্ত লাইফ হয়ে গেছে। যাই হোক, আজকে মানসী সিনহা দিদিভাই বলবো, আমি দিদিভাইয়ের ঘটনাগুলো তোমাদের সাথে শেয়ার করি। চলো। দিদিভাই বলেন, খন্ডালে উনি একটা অভিনয় করতে গেছিলেন, একটা শুটিংয়ের খন্ডালে। বলছে ওখানে একটা পুরনো খন্ডালে একটা, মানে ওই তোমার ঠিক পুরনো বাড়ি বলা যায়, রাজবাড়ি সাবেকিয়ানার ওরকম একটা জায়গায় ওনাদের শুটিং সেট ছিল। একদিনেরই সেট ছিল, ওয়ান ডে শুটিং ছিল। বলছে আমরা ওখানে পৌঁছই, সারা রাত মোটামুটি যাক না গাড়ি করে যেতে, খন্ডালে এতটা সময় তো লাগবে। আমরা ওখানে যাই, একটাই আমাদের শ্যুট হবে, তারপর প্যাক আপ হবে, দেন আমরা কলকাতায় বাড়ি ফিরে আসব। বলছে ওখানে যখন যাই তখন বিশাল বড় সাবেকিয়ানার একটা বড় বাড়ি। তো এবার আমরা অনেকেই জানি যে পুরনো সাবেকিয়ানার যে বাড়িগুলো, সেই বাড়িগুলোর কিন্তু সিঁড়ি, আগেকারের যে সিঁড়িগুলো ছিল বেশ চওড়া চওড়া, মোটা মোটা, বড় বড় সিঁড়ি। যেইটুনিক আমরা জানি যে আমাদের যে দিদিভাই মানসী সিনহা, ওনার একটুখানি হেলদি ফিগার, উনি কিন্তু ওই সিঁড়ি বেয়ে বেয়ে উঠবে, ওনার শরীর আর রাতে জেগে ভালো লাগছে না। বলছে শুটিং সেটটা আমার নিচে হলেই ভালো হয়, আমি কিন্তু ওপরে উঠবো না। ডিরেক্টর তখন নিচের রুমটাই তাকে দেয়, সে ওখানে একটু চেঞ্জ হবে, বিশ্রাম করবে তার জন্য। বলছেন উনি নিজের মুখে ইন্টারভিউতে শুনছিলাম যে খুব পরিপাটি করে সুন্দর করে, মানে সেই যে রুমটা যেটা দেয় নিচের ঘরটা, এসি পর্যন্ত ওখানে লাগানো আছে, খুব সুন্দর করে সাজানো, বাথরুমও খুব সুন্দর বড়। তো উনি ওখানে নিজের মতো করে একটু ফ্রেশ হন, হয়ে একটু রেস্টও নেন। নেবার পর একজন ওনাকে এসে বলেন যে শুটিং সেট সব কিছু আমাদের তৈরি হয়ে গেছে, আপনি শাড়িটা পরে রেডি হয়ে আসুন। ওই সময় উনি নিজের মতো করে দরজাটা ভিতর দিয়ে লক করে উনি তৈরি হচ্ছেন। উনি বলছেন সামনেটা একটা ছোট্ট উইন্ডো ছিল, ওখানে একটা পর্দা দেওয়া রয়েছে, সুন্দর করে, ছোট্ট ঘরটা কিন্তু সুন্দর করে গোছানো, পর্দাটা টানা রয়েছে।
তা উনি আবার ওই দিকটা বারবার দেখছে, কারণ যেহেতু উনি একদম গ্রাউন্ড ফ্লোরে, তো উনি চেঞ্জ করছেন। তো হঠাৎ চেঞ্জ করতে করতে ওনার যেন মনে হলো কেউ যেন আঙুল দিয়ে, বাইরে দিয়ে আঙুল দিয়ে পর্দাটা সরিয়ে যেন কেউ দেখছে। আর ওই যে একটা কথা বলে রাখি, দেখবে সাবেকিয়ানার যে পুরনো আদলের বাড়িগুলো, সেখানে কিন্তু গ্রিল বলতে ওই লম্বা লম্বা শিকের রড দিয়ে কিন্তু জানলা করা থাকতো। দেখবে, খুব লক্ষ্য করবে, এখনো কিন্তু ওরকম বাড়ি পাওয়া যায় দেখতে, উইন্ডোগুলো ওরকম লম্বা লম্বা রড দিয়ে জানলাগুলো কভার করা। বলছে আমি লক্ষ্য করলাম কেউ যেন পর্দাটা না হাত দিয়ে সরিয়ে দিয়েছে, কেউ যেন মনে হলো ওখানে আছে। আমি আবার ভাবলাম কেউ হয়তো বদমাইশি করে এরকম করছে। সাথে সাথে আমি গিয়ে পর্দাটা ভালো করে আবার আটকে দিলাম। ভালো করে আটকে দিয়ে যখন আমি শাড়ির ভাঁজ করছি, যখন আমি কুচিটা গুছবো, হঠাৎ বারবার ওই দিকেই আমার চোখটা যাচ্ছে। কারণ প্রথমেই তো আমার একটা কিন্তু লেগে গেছে মনে। আবারও যখন চোখটা যায়, তখন আমি খুব ভালো করে লক্ষ্য করলাম, আরে একটা ফিগার, একটা মনে হলো কোনো মহিলা বা পুরুষ, বুঝতে পারলাম না, কিছু একটা মুখ, একটা মানুষের মুখের মতো কিছু সরে গেল। আমি ভাবলাম ঠিক আছে, এবার আমি শাড়িটা পরতে পরতে লক্ষ্য রেখেছি ঠিক ওই উইন্ডোর দিকে, যে এইবার যদি তুমি বাঁচা আসো, সাথে সাথে আমি গিয়ে তোমায় ধরবো। ওই দিকেই চোখটা রেখেছি। যখন আবার শাড়িটা ভাঁজ করতে করতে ঘুরে জানলাটার দিকে তাকাই, অবাক কাণ্ড! এ কি দেখি জানলার পর্দাটা পুরো তো আমি একদম টেনে দিয়েছিলাম, কিন্তু পর্দাটা হাফ খোলা। আমি ভাবলাম কেউ বদমাইশি করে এটা করছে। আমি কিন্তু সাথে সাথে গিয়ে যখন বাইরে দেখি, তখন অবাক হয়ে গেলাম। এই মুহূর্তে সেকেন্ডের মধ্যে পর্দাটা আমি টেনে যখন শাড়িটা ভাঁজ করে পরে ঘুরি, সাথে সাথে হয়তো খুব জোর হলে 1 মিনিট, তার মধ্যে জানলাটা খোলা। জানলা দিয়ে যখন বাইরে দেখি, তখন দেখলাম আরে জানলার নিচে তো জঙ্গল আর জল জমেছে। কারণ গতকাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। যদি কোনো মানুষের কাজ হয়, সেই মানুষটা ওইটুকুনি সময়ের মধ্যে জানলার পর্দাটা সরিয়ে যদি জল পাড়িয়ে চলে যায়, তাহলে জলটা তো কম্পন হবে। কিন্তু জলটা একদম স্থির, জলটা একটুও কিন্তু নড়ছে না। একটা অবাক কাণ্ড ঘটলো। তারপরেও কিন্তু উনি খুব সাহসিকতা, একজন মহিলা, ওনার প্রচণ্ড সাহস। উনি সব কিছু সেরকম ভাবে তোয়াক্কা করেন না, ভাবলো যা হচ্ছে হোক। ওই মোমেন্টে একটি মেয়ে এসে বললেন, ম্যাডাম আপনার শুটিং লাইট টাইট শ্যুট পুরো কমপ্লিট, আপনাকে ডিরেক্টর ডাকছে, আপনি এক্ষুনি আপনি এক্ষুনি বেরিয়ে আসেন। সাথে সাথে মানসী সিনহা দিদিভাই ওখান থেকে বেরিয়ে শুটিং সেটে গিয়ে হাজির হন। যখন ডিরেক্টর ওনাকে হঠাৎ করে দেখে, তখন ডিরেক্টর বলল, এ কি মানসী, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে কেন? শুটিং তো সেট এখনো কমপ্লিট হয়নি, লাইটগুলো সেট হয়ে গেলে তোমাকে তো ডাক করে পাঠাতাম। তখন উনি বললেন, আমাকে তো এক্ষুনি অ্যাসিস্ট্যান্ট একটি মেয়ে গিয়ে ডাকলো, বলল শুটিং সেটে সবকিছু সেট হয়ে গেছে, শুটিং এখন শুরু হবে। তখন ডিরেক্টর যেটা বললেন, উনি শোনার জন্য প্রস্তুতই ছিলেন না। তখন ডিরেক্টর বললেন, এরকম তো কোনো মেয়েই নেই, আর আমি তো কাউকে ডাকতে পাঠাইনি তোমাকে, কোন মেয়ে তোমাকে ডেকেছে গিয়ে? খুব অদ্ভুতভাবে উনি অবাক হলেন। সাথে শুটিং সেটের সবাই হা করে মানুষীদের মুখের দিকে তাকিয়ে আছেন, যে আরে কি ব্যাপার, তাহলে পারে কে গিয়ে ডাকলো? এরকম অনেক অভিজ্ঞতায় অনেক অভিনেতা অভিনেত্রীর সাথেই কিন্তু ঘটে, শুধু বাংলা বলে না, বাইরেও। তারপর ওনারই জীবনের আরেকটি ঘটনা, ছোট্টবেলার। উনি বলেন, আমার যে দিদিমা ছিল,
আমাকে ভাই বলে ডাকতেন ওনার দিদিমা। বলছে যখন আমার ওই 7-8 মাস বয়স, 7-8 মাস বয়সী একটা ছোট্ট বাচ্চা, সবে ওই সময় বাচ্চারা হামা দিতে শেখে। বলছেন কলকাতায় একটা বাড়ি, উনি একটা জায়গার কথা বলেছেন, আমি এটা উল্লেখ করছি না। উনি বললেন ওইখানে আমার বাবা বাড়িটা কিনেছিলেন। তো যখন ওখানে ছোটবেলায় আমার কিছুটা সময় কাটে, যখন আমি হই, আমার মা তো ওখানেই থাকেন, তখন আমি ঘুমাচ্ছি। আমি তখন ওই বাড়িতে থাকার একটা অভিজ্ঞতা, আমার দিদন সন্ধেবেলা কোথাও বাজারে গেছিলেন, দিদন এসে মাকে মানে জোর করে বলল, কিরে কিরে ভাই উঠোনে একা একা সন্ধেবেলা কি করছে, হামা দিচ্ছে, তুই কোথায়? সাথে সাথে মায়ের ঘর থেকে বেরিয়ে বলল, ও মা, এ কি, আস্তে বলো, আস্তে কথা বলো, কোথায় তুমি দেখছো তোমার ভাইকে? মানে মানুষীদির কথা বলছে। মানুষীদিকে কিন্তু তার দিদিমা ভাই বলতো, ভাই বলে ডাকতো। বলছে কোথায় ভাই, আস্তে কথা বলো, ভাই তো তোমার ঘুমাচ্ছে আমার পাশে, আমি তোকে নিয়ে শুয়েছিলাম। বলছে ঘুমাচ্ছে? সে কি, ও যদি ঘুমায় তাহলে পারে এক্ষুনি তো আমি এখানে দেখলাম ও হামা দিচ্ছিল। যেখানে উঠোনে হামা দিচ্ছিল ওখানে একটা বেলফুলের বড় গাছ ছিল, বেলফুলের বড় গাছ ছিল। ওই বেলফুলের গাছটাই ছিল একটা ভৌতিক রহস্যের একটা চাপা দেওয়া কিছু গল্প বা ঘটনা। হ্যাঁ, কারণ যখন এই মানুষীদের বাবার কানে কথাটা যায়, তার দিদন যখন বলে, তখন তার বাবা পুলিশের অনুমতি নিয়ে সেই গাছটা, সেই গাছের ওই চাতালের ওখানটা উঠোনে ওটা ভাঙা হয়, গাছটাকে তুলে দেওয়া হয় কেটে। তখন ওই গাছের একদম নিচ থেকে মাথার খুলি, ছোট্ট বাচ্চার মাথার খুলি সাথে অনেক কিছু হাড় গোড় বার হয়। পরে ব্যক্তিগতভাবে উনি জানান যে পরে পুলিশ রেকর্ডে যেটা জানা যায় সেটা হচ্ছে ওই যে বাড়িটা আগে যাদের ছিল, সেই বাড়িতে মা বাবা একটি বাচ্চা ওখানে বসবাস করত। তারা সেই বাচ্চাটা, মা বাবাটা মারা যায়। মা বাবা যখন মারা যায় কোনো একটা অ্যাক্সিডেন্টে বা কোনো কারণে, বাচ্চাটি ওই বাড়িতে থাকা নিজেরই মানুষ, কিন্তু জ্যাঠা কাকা মামা এরকম নিজেদেরই আত্মীয়র কাছে সেই বাচ্চাটা কিন্তু থাকে, মানুষ হতে থাকে। এবার মা বাবা মারা যায়, যার সম্পত্তি অত বড়, কলকাতার মতো একটা 4 মাথার মোড়ে অত বড় একটা সম্পত্তিওয়ালা বাড়ি, সেই সুবিশাল পুরনো বাড়ি, জমি জায়গা সহকারে, সেই বাড়িটা হয়ে যায় কাদের? বাচ্চাটাকে যারা দেখাশোনা করছিল তাদের। এবার তারা কি করে, জানে যে এই বাচ্চাটা যদি আস্তে 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 বড় হয়ে ওঠে, তাহলে এই বাড়ির পুরো মালিকানা এই কিন্তু বাচ্চাটা পাবে। তারা ওই বাচ্চাটাকে, বুঝতে পারছো কি করে, করে ওখানে তারা পুঁতে দেয়, পুঁতে দিয়ে ওখানে ওই বেল ফুল গাছটা লাগানো হয় ঠিক বাড়ির মাঝ বরাবর উঠোনের মধ্যে। তারপর কিন্তু তারা ওইখানে বসবাস করতে পারেনি, বাড়িটা বিক্রি করে দেয়, তারা ওখান থেকে অন্য কোথাও চলে যায়। এইটা কিন্তু জানা যায়। তাহলে মানুষ কতটা খারাপ হতে পারে ভাবো তো। ওইটুকুনি বাচ্চা যাতে বড় হলে ওই বাড়ির মালিকানা পাবে, তার জন্য বাড়িটার বাচ্চাটাকে মার্ডার করে বাড়িটা তারা বিক্রি করে দেয়, তাও নিজের লোক। ভাবতে পারছো? টাকা এরকমই জিনিস। বলে ওই বাচ্চাটার আত্মাটা ওই বাড়ির মধ্যে ছিল। পুলিশকে বা আশেপাশের যে প্রতিবেশী তাদেরকে জানানো হয় যে বাচ্চাটি অসুস্থ হয়ে মারা যায়, তার মা বাবা ছিল না, মা বাবা তো কোনো একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, বাচ্চাটাকে তারা মানুষ করছিল, বাচ্চাটাও মারা যায়। তাহলে ভাবো, এই ছিল দুটো ঘটনা। আরেকটি ঘটনা উনি ওখানে ইন্টারভিউতে বলেছেন যে কলকাতার কোনো একটা খুব নামি পুরনো একটা স্টুডিওয় উনি একদিন শুটিংয়ের কিছু আলোচনা করতে যান।
বলছে অনেক সময় কোনো শুটিংয়ের রিহার্সাল বা কোনো শুটিং করছো সেই বিষয় নিয়ে কি আমাদের ডাক করে পাঠাতো, বিষয়টা লোকেশনটা বোঝাতো, কিরমভাবে তুমি আগে যাবে, কোন রিলে তুমি কোন রোলটা করবে, এগুলো তো জানানোর জন্য ডিরেক্টর, কোরিওগ্রাফার, এনারা যারা ড্যান্স শেখায়, ড্যান্সার থাকেন, মানে ড্যান্স গুরুজি যারা থাকেন, তারা অনেক কিছু আগে থেকে শেখায়। এরকমই মানসীদিকে ডেকেছিল। বলছে আমি যেখানে স্টুডিওয় যাই, আমি স্টুডিওর নামগুলো এখানে বলছি না, আমি জানি। বলছে যেখানে আমি যাই, আমি বসে আছি, আমারই মানে সাথে অভিনয় করেন, আমার থেকে বয়সে উনি অনেকটাই জুনিয়র, সিনিয়র না জুনিয়র, ছোট। বলছে ও আবার মানে বলে যে ভূত প্রেত এইসব জিনিস নাকি উনি দেখতে পারেন, কোনো আত্মা থাকলে অনুভব করতে পারে কিছু অস্তিত্ব। বলছে আমি যেখানে চেয়ারে বসে আছি, ওর সাথে কথা বলছি, ডিরেক্টর তখন আসেনি, একটু সময় লাগবে, ওখানটা বসে আছি, তো ও আমাকে বলছে পাশের চেয়ারটা হাত দিস না, পাশের চেয়ারটা হাত দিস না, তুই তোর চেয়ারটায় তোর মতো করে বস, পাশে দেখছিস না বসে রয়েছে একজন। তখন মানুষটি হঠাৎ করে তাকিয়ে বলছে কোথায়, কে বসে রয়েছে, আমার পাশের চেয়ারে তো কেউ নেই। বলছে হ্যাঁ, পাশের চেয়ারেও একজন বসে আছে। মানুষীদি যখন ইন্টারভিউটা দিচ্ছিলেন সেই মানে নিউজ চ্যানেলে, আমি শুনছিলাম, বারবার করে শুনেছি। বলছে ভাবো তো কতটা মারাত্মক একটা ভয়, শরীরে কাঁটা দেয়। ভাবো আজকে তুমি আমি বসে দুজনে কোনো জায়গায় গল্প করছি, হঠাৎ করে 3টে চেয়ার কি 4টে চেয়ার রাখা আছে, আমি তুমি কথা বলছো, তুমি একটা চেয়ারে ব্যাগ রাখছো, আমি বললাম এই ওখানে ব্যাগটা রেখো না, সরি, আমি বললাম এই ওখানে ব্যাগটা রেখো না, তুমি বললে কেন, খালি আছে ব্যাগটা রাখবো না, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি ওই চেয়ারটা খালি নেই, অলরেডি তোমার আগে কেউ বসে আছে। তোমাকে যদি বলি তুমি তার পাশে বসে, তাহলে তোমার ওই সময় কি ফিলিংস হবে, তুমি বুঝতে পারছো? তো এই ছিল আমাদের ঘটনা। দুটো ঘটনাই কিন্তু সত্যি, দুটো ঘটনা মারাত্মক ভয়ের। যদি পারি আমি বোনের যে প্রথম ঘটনাটা বললাম, যদিও আমাকে ভিডিওটা দেয়, আমি তোমাদের ভিডিওটা দিয়ে দেবো। তো এখনের মতো আসবো, যেতে যেতে অবশ্যই কমেন্টটা পড়বো। চলো। তো প্রথম কমেন্ট করেছেন মাই লাইফ স্টাইল অভিজিৎ। আচ্ছা, তারপর কমেন্ট করেছ তমাল মণ্ডল, বলেছ এই কিছুদিন আগে চিনার পার্কের বাপলাতলা একটি 14 বছরের মেয়ের মায়ের ওপর রাগ করে 5তলার ছাদ থেকে ঝাঁপ দেয়। আহারে, প্রথমে ইলেকট্রিক তারের ওপর পড়ে, বাস্ট হয়ে মাটিতে পড়ে। আমি আর পড়তে পারবো না, আমি আর পড়তে পারবো না, মানে কি বলবো বলো তো, আজকালের ছেলে মেয়ে এদের কারো কিছু বলার নেই। ভাবলো না মায়ের সাথে রাগ করে বা বাবার সাথে রাগ করে নিজের জীবনটা এরম ভাবে দিল, নিজে তো গেলই, মা বাবাকেও জীবিত মেরে ফেললো। আমি আর পড়তে পারছি না, তোমাদের হলে কমেন্টটা পড়ে নিও, আমি আর পড়তে পারবো না। তারপরে ডালি দেবনাথ কমেন্ট করেছো, সোনা মা শাড়িটা পরে মনে হচ্ছে মাত্র কয়েকদিন আগেই বিয়ে হয়েছে, এত সুন্দর লাগছে। কি বলছো তাহলে? শাড়ি পরে কি একটা বিয়ে করবো? তোমাদের দাদা ভাই মরে যাবে। আচ্ছা, তারপর কমেন্ট করেছো মৌয়া পল, বলেছো ঘটনাটা শুনলাম, শুনে মেয়েটার কথা ভাবলে খুব খারাপ লাগছে। সত্যি কিছু ধরনের পিতা মাতা থাকে যারা সব ভূত প্রেত বিশ্বাস করতে চায় না প্রথম দিকে, পরে যখন করে তখন অনেক দেরি হয়ে যায়। একদমই তাই, একদমই ঠিক। কিন্তু এই মেয়েটির ক্ষেত্রে দেরি হলেও প্রাণে তো বেঁচে গেছে, তার জন্য পিসির ভূমিকা অনেক বেশি। পিসি না থাকলে ও বাঁচত না, ওর পিসি ছিল বলেই ও বেঁচেছে। তারপর নেহা মাইতি, তারপর কমেন্ট করেছো দেবস্মিতা চক্রবর্তী, তারপরে প্যান্থার গেমিং বয়টি বলেছো শাড়িটা পরে তোমাকে খুব সুন্দর লাগছে সোনা বোন, ঘটনাটা সত্যি ভয়ের ছিল, আজ ওর পিসিমণির জন্যই এই বোনটির প্রাণে বেঁচে যায়, আর নিজের বাবা মা নিজের সন্তানকে বিশ্বাস করে না। জানি না এরা কেমন মা বাবা। যাই হোক, আজকের ঘুমের ওষুধ খুব ভালো লাগলো, ভালো থেকো সোনা বোন। শ্রেয়া বলেছো
কিন্তু মেয়েটার বাবা মা একেবারে ভালো না। শুনে এইসব খুবই অবাক লাগে যে এরকমও বাবা মা হয়। ছি, এত নিচু মনের মানুষও হয়, এর থেকেও খারাপ বাবা মা হয়। আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আসে তো প্রত্যেক দিন, আমি জানি। তারপর নীলু সিং কমেন্ট করেছো, সুকন্যা বোন। তারপর পুলক চক্রবর্তী ভাই অনেকদিন পর কমেন্ট করেছো, ভাই কেমন আছো, আমার বৌমা কেমন আছে জানিও। আমি নাকলিন পর অনেকদিন, আচ্ছা আমি অনেকদিন পর কমেন্ট করলাম গো, আমি খুব ভালো ছিলাম না গো। আচ্ছা কি হয়েছিল ভাই জানিও। সৌমিক সরকার বলেছে 65 লাইক আমার। আচ্ছা আয়ান হালদার বলেছে, দিদিভাই তোমাকে শাড়ি পরে খুব সুন্দর লাগছে, অনেক লাভ দিয়েছো, বলেছো ভালো থেকো, লাভ ইউ টু দিদিভাই। আমি জানি এটা বোন কমেন্ট করেছো, লাভ ইউ টু বনু। আচ্ছা জাসমিন কালাম আমাদের বোন কি বলেছো, হাই সোনা দিদি কেমন আছো, আমি ওয়েট করেছিলাম কখন তোমার ভিডিও আসবে ইউটিউবে, আমার অনেক ভালো লাগে আপনার ঘটনাটা, আপনি খুব ভালো আছেন, ভালো থাকেন সোনা দি, আমি আপনার অনেক বড় ফ্যান, আমার কমেন্ট বলুন ভিডিওতে প্লিজ। দিদি ভাই অনেক অনেক ভালোবাসা দিয়েছো, প্রচুর প্রচুর রেড হার্ট দিয়েছো তোমরা, আমি কেন পড়বো না বলো তো, বললাম কিন্তু। তারপর আমাদের পিয়ালি ভারদ্বাজ কমেন্ট করেছো, পুলক বলেছো তোমার ঘটনাগুলো সবই শুনি কিন্তু কমেন্ট করা হয় না, কেন করো না, ভূত পাঠাবো দাঁড়াও। তারপরে পুলক বলেছো তোমার সাথে খুব দেখা করতে ইচ্ছা করে দিদি ভাই, আচ্ছা ঠিক আছে একদিন দেখা করব। তারপর বলেছো ওয়াও দিদি আজ তোমাকে খুব সুন্দর লাগছে গো। আরে আমি তো বুঝতে পারি না, প্রত্যেক দিনই তোমরা আমাকে বলো ভালো লাগছে ভালো লাগছে, সত্যি কথা বলতে আমাকে তো দেখতে এমনিই ভালো, তাহলে ভালো আজকে মজা করছি, তোমাদের সাথে করবো না তো কার সাথে করবো বলো, তোমরা আমার বোন, তোমরা আমার ভাই, তোমরা আমার পরিবার, তোমাদের সাথে এই ঘটনার মারফতে তো একটুখানি মজা করি। আমাদের সানিয়া বোন বলেছে, দিদিভাই শাড়িটা পরে তোমায় দারুণ লাগছে, শাড়িটা কে দিয়েছে পাগলি, তুই তো দিয়েছিস, তুমি যে বোনকে কুর্তি ব্যাগ শাড়ি মাকে শাড়িটা দিয়েছো সেগুলো খুব খুব সুন্দর হয়েছে। আচ্ছা বোন, মাকে পরিয়ে আমাকে কিন্তু ফটো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবি, ঠিক আছে, আর তুইও কিন্তু কুর্তিটা পরে আমাকে পাঠাবি। তারপর রেখা অধিকারী বলেছো, সোনাদি ভাই গুড মর্নিং, তোমাকে আজ দারুণ লাগছে শাড়িতে, ঘটনাটা শুনে অনেক এক্সপিরিয়েন্স হলো, দারুণ দারুণ, এবার থেকে ভাবছি মাঝে মাঝে শাড়ি পরবো, প্রচুর শাড়ি কিনেছি পুজোর সময় কিন্তু পরিনি, পরবো, আসলে গরমে না ক্যারি করতে অসুবিধা, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো, এবার শাড়িগুলো পরলে ক্যারি করতে পারবো। তারপরে কমেন্ট করেছো শাহানা আপু, সোনা তোমার ঘটনাগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগে, তুমি খুব ভালো মনের মানুষ, ভালোবাসা অবিরাম, তোমরাও তো খুব ভালো মনের মানুষ, ওই জন্য এত সুন্দর আমাদের বন্ডিং। তারপর শম্পা মিনি কিচেন আমাকে অনেক রেড হার্ট দিয়েছো। শ্রেয়া বলেছো কি সুন্দর শাড়ি গো, আমারও এইরকম একটা শাড়ির খোঁজ ছিল, আমিও এরকম একটা শাড়ি দেখি কিনবো, কিন্তু পাবো কোন অ্যাপে জানি না, একটু যদি লিংক দিতে পারো তাহলে ভালো হয় দিদি ভাই, সাথে রেড হার্ট বোন। আমি কি করে লিংক দেব বলো, এটা তো আমাকে এক বোন গিফট করেছে, এটা আমার নিজস্ব কেনা না, কেনা থাকলে আমি অবশ্যই দিয়ে দিতাম, ঠিক আছে। তারপরে বলেছো পাপ্পু ভাই গুড ইভিনিং দিদি ভাই, আশা করি বড় মায়ের আশীর্বাদে ভালো আছো, তোমার ঘটনা শুনছি। আচ্ছা সরস্বতী পারমাণিক বলেছো কিছু বলনি, রেড হার্ট দিয়েছো, অনেক ভালোবাসা জানিয়েছো। রূপা দে বলেছো শাড়িতে দারুণ লাগছে, অনেক রেড হার্ট দিয়েছো। লাভ ইউ দিদি বলেছো, লাভ ইউ টু বনু। শ্রাবণী হাজরা বলেছো কি মিষ্টি লাগছে দিদি ভাই তোমাকে।
আচ্ছা, তমাল মণ্ডল বলেছো খুব ভালো লাগলো দিদি, সত্যি এই ঘটনা অনেক ঘটেছে কিন্তু অজানা থেকে যায়। একদমই, আমাদের কাছে ঘটনা যদি কেউ না শেয়ার করে, আমরা যদি ঘটনাগুলো না পাই, তাহলে আমরা তোমাদের কাছে তুলে ধরবো কি করে? আচ্ছা, তারপর আমাদের দাস পরিবার থেকে কমেন্ট করেছো। তারপরে সুমনা ভট্টাচার্যা, কিষাণু মান্না, প্রিন্স শ্রাবণ, চৈতালি রয়, শ্রেয়া, তারপর কমেন্ট করেছো সিয়াস ভাই, পুলক চক্রবর্তী, তারপর কমেন্ট করেছে সুমনা ভট্টাচার্যা, প্রদীপ দাস, সুজাতা দাস দিদিভাই, পিয়ালি ভারদ্বাজ, সঙ্গীতা দিদিভাই, বাপ্পাদিত্য ব্যানার্জি, তারপর কমেন্ট করেছে পিন্টু ঘোষ, গঙ্গা বৈরাগী। আমি কেন পরে আর বেশি বললাম না, কেন অনেক বড় হয়ে যাচ্ছে ঘটনাটা। আর একটা কথা বলে রাখি তোমাদেরকে, এই যে আমার ইয়ারটা মানে সরি কানের দুলটা দেখছো, কত সুন্দর ঝোলা, একটা সুন্দর কানের দুল। এরকম কানের দুল বেসিক্যালি আমি কিনি না, মানে আমি ওই একটুখানি বলি না, সেকালের মানুষ। তো এইটা আমি তোমাদের কেন দেখাচ্ছি, এই কারণে, এইটা আমার প্রিন্স আমাকে পছন্দ করে কিনে দিয়েছে। কেমন হলো বা কেমন হয়েছে, আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। এখনের মতো আসি, দেখা হবে আগামীকাল। এখনের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ।